ধরুন আপনি এমন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন যার নিজের ব্যবসাটাই আদালতে ঝুলে আছে। আজ যে নিয়মে তিনি ব্যবসা করছেন, কাল আদালত সেটাকে অবৈধ ঘোষণা করতে পারে। আপনি কি সেই মুহূর্তে তার সঙ্গে বড় কোনো চুক্তি করবেন? বাংলাদেশ ঠিক এমন এক বাস্তবতার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। ঘটনাটা শুরু হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতিকে ঘিরে। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে শুল্ক বাড়িয়ে এক ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করেছিল। চুক্তি ছিল মার্কিন শিল্পকে রক্ষা করতে হবে, আমদানি কমাতে হবে এবং অন্য দেশগুলোর সঙ্গে কঠিন দর কষাকষি করতে হবে। কিন্তু 29 আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দিল এই বৈশ্বিক শুল্কের বড় অংশই অবৈধ। অর্থাৎ যে আইনের দোহাই দিয়ে শুল্ক বসানো হয়েছিল সেই আইনের প্রেসিডেন্টের আসলে এত ক্ষমতাই নেই। এক কথায় বললে ট্রাম্পের শুল্ক নীতি আইনি ভিত্তিতেই কি খারিজ হয়ে গেল? এখানেই প্রশ্ন শুরু, কারণ এই রায়ের পর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল মার্কিন শুল্ক নীতি আইনি অনিশ্চয়তার মধ্যে পড়ছে। বিষয়টি শেষ পর্যন্ত যায় আমেরিকার সর্বোচ্চ আদালতে। সেই মামলার রায় না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে অনেক দেশ অপেক্ষার কৌশল নিয়েছিল। কিন্তু বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ তখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছিল, কারণ নির্বাচন ছিল সামনে, চুক্তি হওয়া চাই দ্রুত। সবচেয়ে নাটকীয় অংশটা ঘটে ঠিক এখানে। বাংলাদেশের নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তি সই হয়। তারপর কি হলো? মাত্র 10 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট সেই শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে দেয়। মানে যেই ভিত্তির উপর দাঁড়িয়ে পুরো চুক্তি করা হয়েছিল সেই ভিত্তিটাই ভেঙে পড়ল। এখানে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ কি তাড়াহুড়া করেছে? দক্ষিণ এশিয়ার অন্য অনেক দেশ তখন অপেক্ষা করছিল। তারা দেখছিল আদালতের রায় কি হয়, যুক্তরাষ্ট্রের নীতি কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশ দ্রুত চুক্তি করে ফেলল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছিলেন গণমাধ্যমে। কিন্তু সমালোচকরা বলছেন সাফল্যের মানদণ্ডটা আসলে কি? প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক ধার্য করেছিল। তারপর দর কষাকষির মাধ্যমে সেটি কমে 20% হয়, পরে 19% নামানো হয়। ভালো শোনালেও ভেতরের গল্পটা একটু জটিল। আমেরিকা এত সহজে কিছু দেওয়ার পাত্র নয়। এই শুল্ক ছাড়ের বিনিময়ে যুক্তরাষ্ট্র বেশ কিছু শর্ত দিয়েছে, যেমন পোশাক শিল্পে মার্কিন তুলা ব্যবহারের বাধ্যবাধকতা, রপ্তানির পরিমাণ নির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রভাব মার্কিন পণ্যের জন্য বড় বাজার উন্মুক্ত করা। ফলাফল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 6,000-এর বেশি পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে, অথচ বাংলাদেশ পাচ্ছে সীমিত সুবিধা। এর ফলে স্থানীয় কৃষি ও শিল্প খাতে চাপ তৈরি হতে পারে এমন আশঙ্কা রয়েছে। আরেকটি বড় প্রশ্ন, কেন এত তাড়াহুড়া? এই প্রশ্নের উত্তর একাধিক। প্রথম কারণ রাজনৈতিক। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী বক্তব্য শক্তিশালী হয়ে ওঠে। এই অবস্থায় অনেক বিশ্লেষকের মতে ঢাকার সামনে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বিধা তৈরি হয়েছিল। ভারতের প্রভাব কমাতে হবে, কিন্তু কার দিকে ঝুঁকবে? ফলে কেউ কেউ মনে করেন দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বিতীয় কারণ অর্থনীতি। বাংলাদেশের রপ্তানির বড় অংশ তৈরি পোশাক। এই খাতের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের বাজার নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাই সরকারও দ্রুত একটি চুক্তির মাধ্যমে বাজার নিরাপদ করতে চেয়েছিল। কিন্তু সমস্যা হলো এই নিরাপত্তা এখনও নিশ্চিত নয়। নতুন সরকার, পুরনো চুক্তি, নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই চুক্তি বাতিল করার কোনো ইঙ্গিত এখনও নেই। বরং কিছু পদক্ষেপ দেখলে মনে হয় সরকার চুক্তির ধারায় ধরে এগোচ্ছে, যেমন বাজেটে চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ, তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর আলোচনা। এমনকি মার্কিন কূটনীতিক পল কাপুর ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন আলোচনার জন্য। এখানেই নতুন এক অধ্যায় শুরু। যা বোঝা গেল, শুধু বাণিজ্য নয়,
প্রতিরক্ষা খাতেও চুক্তি চাচ্ছে। যুক্তরাষ্ট্র শুধু বাণিজ্য চুক্তিতে থেমে থাকতে চায় না, তারা বাংলাদেশের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী। সাধারণ নিরাপত্তা, সামরিক তথ্য চুক্তি ও এসসিএসএ বা বিমান চার্টার পরিষেবা চুক্তি করতে চায় আমেরিকা। এই ধরনের চুক্তি সাধারণত সামরিক তথ্য বিনিময় এবং লজিস্টিক সহযোগিতার জন্য করা হয়, কিন্তু সমালোচকরা বলছেন এর ঝুঁকিও আছে, কারণ এতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি দামে সামরিক সরঞ্জাম কিনতে হতে পারে, অন্য দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক জটিল হতে পারে, ভূরাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। বাংলাদেশ এমনিতেই একটি সংবেদনশীল ভূরাজনৈতিক অবস্থানে আছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই এখানে প্রভাব বাড়াতে চায়। এই পরিস্থিতিতে যে কোনো প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে বড় কৌশলগত প্রশ্ন তৈরি করতে পারে। এত কিন্তুর মাঝে তাহলে সরকার চুক্তি মানছে কেন? এই প্রশ্নের সহজ উত্তর নেই, তবে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক চুক্তি বাতিল করা সহজ নয়, এতে কূটনৈতিক চাপ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, অর্থনৈতিক বাস্তবতা, বাংলাদেশের রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র, তাই সম্পর্ক নষ্ট করার ঝুঁকি সরকার নিতে চায় না। তৃতীয়ত, কৌশলগত সম্পর্ক, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বাড়াতে চাইছে, বাংলাদেশ সেই ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে অনেক প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। চুক্তি কি সত্যি বাংলাদেশের জন্য লাভজনক, নাকি এটি ভবিষ্যতের একটি চাপের দরজা খুলে দিয়েছে? সরকার বলছে প্রতিটি আন্তর্জাতিক চুক্তিতে উভয় পক্ষেরই কিছু লাভ ও কিছু ছাড় থাকে, কিন্তু সমালোচকরা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। যখন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আদালতে ঝুলেছিল, তখন কি এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? আর এখন নতুন সরকার কি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, নাকি আগের পথে এগোবে? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে একটি ভুল চুক্তির প্রভাব শুধু কয়েক বছর নয়, কয়েক দশক পর্যন্ত গড়ায়।